নিক্সন কুমার আমি যদি কেউ নির্দেশ না মানে আব্দুল কায়েস আর উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল। ছিলাম যে নির্যাতন নিপীড়ন ক্রসফায়ারের নামে হত্যা খুন গুম যা হয়েছে সেই সকল শহীদ পরিবারের বা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং যারা আহত হয়ে আছেন তাদের সাথে একদম একাত্মতা ঘোষণা করে তাদের প্রতি সব ধরনের সহযোগিতা এবং তাদের পাশে আছি এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। বক্তৃতা আমি আগেও খুব ভালো দিতাম না, এখন তো একদম এমনি গলাই কাঁপতেছে আমার, যে কীভাবে কী বলবো। যদি একটু মানে অসংলগ্ন কথা বলে ফেলি তাহলে আমাকে মাফ করবেন আপনারা। তবে তার আগে আমাকে জ্যোতি নামে সবাই চেনেন, ডিআইজি সাইদ নামে সবাই হয়তো চেনেন, অনেকে চেনেন, কিন্তু আমার একটু যদি পটভূমি না বলে আমাকে বুঝতে পারবেন না। আমার জন্ম 1961 সালের 3রা জানুয়ারি বড়হর গ্রামে আমার চৌধুরী বাড়িতে একটা সাইলার মধ্যে, সাইলা পর্যন্ত না, ওই যে আগে আমাদের সময় তো অত ক্লিনিক নার্সারি ক্লিনিক বা নার্সিং হোম এগুলো ছিল না, বরঞ্চ আমাদের মা খালারা যখন সন্তান বা প্রভাব হতেন তখন এই বাড়ির উঠানের মধ্যে একটা সাইলা তুইলা ওর মধ্যে যারা প্রবীণ তারা গান নাড়তেছেন। তো ওই রকম একটা পরিবেশে 1961 সালের 3রা জুন তারিখে আমার আল্লাহ পাক এই ভূমিতে আমাকে ভূমিষ্ঠ করেছিলেন। এরপরে আমার বাবা চাকরি করতেন দর্শনা সুগার মিলে, আমার মা বাবা সহ আমরা ওখানে চলে যাই। 1 থেকে 10 বছর মানে 71 সালের 16ই জুন পর্যন্ত আমি দর্শনা ছিলাম। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাবা আর্মিরা বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে, ডেড বডি পাই নাই, আমরা ধরে নেই গুম হয়ে গেছে। তো তারপরে থেকে আমি 1971 সালে বড়হাট চলে আসি। আমার নানা আমাকে খুব স্নেহ করতেন, নানার সাথে নাকি আমার চেহারা অনেক মিল আছে, আমার মা এবং আমার অন্য ভাই বোনেরা বলেন। তো তার সাথেই ছিলাম। এরপরে যেহেতু এখানে লেখাপড়ার সুযোগ তখন ছিল না, আমি 1972 সালে আমরা চলে যাই সিরাজগঞ্জে আমার দাদার বাড়ি লেখাপড়া করার জন্য। 72 থেকে 76 আমি এসএসসি করেছি, 78 এইচএসসি করার পরে 79-তে আমি ঢাকা ইউনিভার্সিটি চলে গেছি। 79 থেকে 27 তখন আমাদের ইরশাদ বিরোধী আন্দোলন এবং বিভিন্ন আন্দোলনের কারণে আমাদের 4 বছরের সেশন 8 বছর লেগেছিল। 1988 সালে 15ই যেটাকে আমরা বলি 7 BCS 85 সপ্তম 1985 সালে অনুষ্ঠিত 7ম BCS পরীক্ষার মাধ্যমে আমি পুলিশ সার্ভিসে কোয়ালিফাই করে 1988 সালে 15ই ফেব্রুয়ারি আমি পুলিশে জয়েন করি। আর তারপর থেকে 2009 সাল পর্যন্ত এই এই ডাইনিটা ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমি পুলিশেই ছিলাম। আসার পরে আমাকে যখন ওএসডি করে তখন তো এই যে 1988 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমাদের চাকরির বিধান অনুযায়ী আমরা কখনো নিজ জেলায় আমাদের পোস্টিং হতো না, যার ফলে আমার এখানে ওইভাবে চাকরি করতে আসা হয়নি। আমি কখনোই এত মেধাবী ছিলাম না, ভালো ছাত্র ছিলাম না, বরং অনেক স্ট্রাগল করে 1973-74 দুর্ভিক্ষকে ফেস করে লেখাপড়া করতে হয়েছে। তারপরেও কেন জানি একটা আল্লাহর গায়েবী সাহায্য, আমি সবসময় আল্লাহর গায়েবী সাহায্যই পাই, আল্লাহ আমাকে করেন। আমি কীভাবে বিশেষ পরীক্ষা দিলাম, ফার্স্ট হয়ে গেলাম। আমি পুলিশ ক্যাডারে ফার্স্ট হলাম। আমাদের যে কম্বাইন্ড মেরিট লিস্ট ছিল, আমাদের 11টা ক্যাডারের চাকরি ছিল বোধহয়, সব মিলে 1970 জন আমরা ছিলাম। কম্বাইন্ড মেরিট লিস্টে 3rd হলাম। গেলাম সারদাতে যে ট্রেনিং করে আমি বললাম তো আগে করেই বলি, আমি অত হ্যান্ডসামও না, অত টল না, দেখতে অত সুন্দর না। তারপরে কেমনি আমি বেশ মানে ফার্স্ট হলাম, সেখানে সোড়া বনার পেলাম, যেটাকে পুলিশে বলা হয়। তখন থেকেই সবার একটা মানে আমাদের যে ক্যারিয়ার যেটা ছিল তাহলে সবাই বলতো যে আমি হয়তো সর্বোচ্চ পর্যায়ে যাব। ওই সময় যিনি আমাদের আইজি ছিলেন, আমাকে যখন ওই রিওয়ার্ডটা দেয় বেস্ট সোর্ড অফ অনার, বেস্ট অফিসার ট্রফি, আমাকে তখন থেকে উনি আমাকে ডাকতেন আইজি আন্ডার কনস্ট্রাকশন। তো সেইভাবেই চাকরি করার চেষ্টা করেছি, যাতে করে চাকরিতে কোনো স্পট না পড়ে, এইভাবেই চলেছি। যাই হোক 2009 সালে তবে একটা জিনিস যেটা করি নাই, সেটা আমি কখনো ছাত্রলীগও করি নাই। আর আমার ফ্যামিলির মধ্যে মানে আমার বাপ দাদা নানা মামা এদের মধ্যে এরকম আওয়ামী লীগ করা কোনো বা ছাত্রলীগ করা কেমন কেউ ছিল না। এটা আমার একটু শর্ট ল্যাপসেস ছিল আর কি, লেখনা ছিল। তো 2009 সালে এসে আমাকে চাকরি থেকে রহিত করলো, মানে ওএসডি করলো। এরপরে 2010 সালের মাঝামাঝি দিকে আমার ডাক পড়লো যে আমাকে একটা মামলা সাক্ষী দিতে হবে একজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। তো আমি যা আমি দিতে পারি নাই, বিকজ আমার নীতিতে এবং আদর্শে কোনোভাবেই এই টাকা আমাকে পারমিট করে নাই, যার ফলে আমার ধারণা ছিল যে আমাকে হয়তো চাকরি থেকে বের করে দিবে। কিন্তু দেখলাম যে না, একদিন আমি আমার ওয়াইফ
বসে টিভি দেখতেছি, আর চা খেতে খেতে সন্ধ্যার দিকে তখন আমি টিভি স্টলে দেখলাম যে আমাকে আমার চেয়ারম্যান, তখন চেয়ারম্যান ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমানের সাথে আমার নামটাও 21শে আগস্টের মামলাতে চার্জশিট দেওয়া হয়েছে। তারপরে আমার প্রতি খুব বেশি রাগ ছিল আমারই কলিগদের, আমার পুলিশ তখন যিনি অ্যাডিশনাল আইজি সিআইজি, তখন যিনি আইজি, তখন যিনি পুলিশ কমিশনার, সবাই আমার মোটামুটি আমার ব্যাচমেট অথবা আমার 1 বছর 2 বছর জুনিয়র সিনিয়র। তো তাতে রাগ ছিল যে আমি একমাত্র ব্যক্তি যে আমি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আমি সাক্ষী দিইনি। এছাড়া তখন যারা বড় বড় ছিলেন, আপনার ডিজিডিএফআই, অ্যাডিশনাল আইজি এসবি, ডিজি র্যাব, হোম সেক্রেটারি, এরকম দেওয়ার সো মেনি, তারা সবাই চোখ বন্ধ করে সাক্ষী দিয়েছে, কিন্তু আমি তো একটা ক্ষুদ্র মানুষ হিসেবে আমি সাক্ষী দিই নাই। এই কারণে তাদের আপার কাছে খুব বেইজ্জতি হয়েছে। এই প্রতিশোধ নেওয়ার জন্য তখন আমাকে ওরা খুঁজে বেড়াচ্ছিল। আর তখন তো আপনাদের খেয়াল আছে, হোম মিনিস্টার বলেই থাকতো যে আমরা তো গুমটুম করি না, কারণ বিভিন্ন মামলার আসামি পলায় থাকে আর নিজেরাই পলায় থাকে আর কয় যে আমরা গুম করছি। তো আমার খুব ছিল, থ্রেট ছিল যে আমাকে পেলে ওরা আর কোর্টে হয়তো প্রডিউস করবে না, নাই করেই ফেলবে। এই কারণে আমি প্রায় 8.5 বছর 2011 সাল থেকে 11 সালের জুন থেকে 2018 সালের 2019 সালের 30শে জানুয়ারি পর্যন্ত আমি পালিয়েছিলাম 8.5 বছর। এরপরে 2019 সালে 30শে জানুয়ারিতে আমি সারেন্ডার করি, আমাকে 4 বছর সাজা দেওয়া হয়েছিল। এরপরে আমি 3 বছর 6-7 মাস অর্থাৎ কিছু যে রেওয়াজ পাওয়া যায় ওটা রেখে ওটা দিয়ে শেষ করে আমি গত 2022 সালের 22শে মার্চ আমি বের হয়েছি 1.5 লক্ষ টাকা জরিমানা সহ। আর জেলখানাতে আপনারা জানেন নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সবভাবেই আমি যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, ডিভিশন পাওয়ার কথা ইত্যাদি ইত্যাদি, কোনো কিছু তো হয় নাই। বরং আমার সেলের মধ্যে 2 জন নেশাখোর, ফেন্সিডিল-খোর বা যে হিরোইন-খোরকে রাখা উচিত, যাতে করে আমি একটু মেন্টালি ডিস্টার্ব থাকি। এনিওয়ে, সেগুলো অনেক পরের কথা। আমি এগুলো আমি নিজেরই কথা কখনো বলি না, শুধু আপনাদের আমার সম্পর্কে প্লিজ না জানলে আপনাদের বুঝতে পারবেন না যে আমি কী কেমন, সেই জন্য সংক্ষেপে কথাগুলো বললাম। তো আমি মানে যেহেতু একজন বক্তব্য বলেছেন, আমি পয়েন্টগুলো লিখেছি, কাজে কথাগুলো হয়তো সিরিয়ালি না হয়ে একটু এলোমেলো হতে পারে, আপনার ভাবে একটু নিজেরা কাইন্ডলি দেখেন। আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসি নাই ভাই, আল্লাহর কসম। আমি চেষ্টা করি ইসলামের বিধানগুলো মানতে না পারলেও নিষেধাজ্ঞাগুলোর জন্য মানতে পারি। তো আমি সত্যিই সেটা বলছি, আমি এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। আমি আসলে আরও আগে আসতে পারতাম, কিন্তু অবস্থাটা উল্লাপাড়া আমার জন্মভূমি, সেই হিসাবে আমার একটা দায় আছে। বিএনপিকে আমি দলটাকে ভালোবাসি, আমার সে একটা অব্লিগেশন আছে। আর যে কোনো কারণেই আমাকে এই দলটার সাথে আমার ভাগ্য জড়িত হয়ে গেছে, সেই জন্য এই দলের কোনো ক্ষতি হোক কোথাও দেখলে আমি সহ্য করতে পারি, আমার খারাপ লাগে। তো সেই কারণে আমার সেক্টরের কিছু কাজ, সেই দায়িত্বটা সারা বাংলাদেশেই চেয়ারম্যান সাহেব আমাকে দিয়েছেন, আমরা করছি আমার গ্রুপকে। কিন্তু এই সিরাজগঞ্জের বিষয়টা, পার্টিকুলারলি উল্লাপাড়ার বিষয়টা আমাকে ব্যক্তিগতভাবে আহত করে দেখে যখন আমি আমার কষ্টের কথাগুলো ব্যক্ত করতাম বিভিন্ন সময়, সেরকম একটা পরিস্থিতি আমি এসেছি, যাতে করে আপনারা সবাই বলেছেন, আপনারা সবাই জানেন আমি কী ইঙ্গিত করতে চাচ্ছি। আমি শুধু এসেছি যদি আমার এই ক্ষুদ্র মানুষটার উছিলায়, যদি আমাদের এই যে বিএনপির ঘাঁটি বলে কথিত, জাতীয়তাবাদের ঘাঁটি বলে কথিত এখানে যে সমস্ত ইয়েগুলো হয়েছে, এ যদি কোনোভাবে রিপেয়ার করা যায়, আমি সবচেয়ে বেশি খুশি হব। আর আমি আপনাকে বলি, আমার এমপি, অনেকে বলে ফেলছেন এমপি হবে না, আমার হবে, এমপি হয়ে আমি কী করবো? আর এমপি না হলে আমার কি কম হবে আপনারা বলেন? আমি যদি এমপি হই তাতে আমার কি বাড়তি হবে, বাড়তি পাওয়া হবে? আর এমপি যদি আমি না হই তাহলে আমার কি না পাওয়া হবে? কাজে বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। আর আরেকটা জিনিস আপনাদের আমার কথার যুক্তির জন্য বলছি, আমার 3টা ছেলে মেয়ে আল্লাহ পাক দিয়েছে। হ্যাঁ, বড় ছেলেটা ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে ডাক্তারি পাশ করে, তারা হাজব্যান্ড ওয়াইফ 2 জন ডাক্তার, এখন অস্ট্রেলিয়াতে থাকে, দে আর ওয়েল সেটেল, ভালো, তাদের কোনো ইয়ে নাই। আমার মেজর ছেলেটা মাশাআল্লাহ আপনাদের দোয়ায় লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে এখন সে খুব ভালো ল প্র্যাকটিশনার, এখনও বিয়ে করেনি ছেলেটা, একা, ওই আমাদের সাথে থাকে, আমার সাথে, আমার ওয়াইফ বুড়ির সাথে। আর ছোটো মেয়েটা সে মালয়েশিয়া থেকে ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাশ করে গত বছরে এই বছরে সে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছে, সে এখন ওখানে পিএইচডি করছে, ওরও বিয়ে হয়েছে মাশাআল্লাহ, ভালোই একটা ওর কোর্সমেট, তারা সিঙ্গাপুরে সেটেল। আমরা এখন ভাই 2 বুড়ি, আমাদের তো এত বেশি চাহিদা নাই। আর আমি মনে করি আমার বয়স এখন 64, আসলে আমি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার মডেল পুরুষ মনে করি। উনি বেঁচে ছিলেন 63 বছর, সেই তুলনায় আমি মনে করি আল্লাহ পাক আমাকে এখনও 1 বছর গ্রেস পিরিয়ড দিয়ে রাখছে, যে কোনো সময় আমি নাই হয়ে যেতে পারি। তো কাজেই আমার আসলেই কোনো চাহিদা নাই, শুধু চাহিদা যেটা আছে সেটা থেকে আল্লাহর সামনে যখন একদিন যে দাঁড়াবো,
তখন যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে না হয়, এমন কোনো কাজ যেন আল্লাহ পাক আমাকে দিয়ে না করায়, যাতে করে আমার সেই জবাবদিহিটা আমি আটকায় যাই। আমাকে জিজ্ঞাসা করছি, যাকেই জিজ্ঞাসা করবে, আপনারা জানেন মুরব্বীরা আছেন, ইসলাম সম্পর্কে আমার অত ভালো জ্ঞান নাই, আল্লাহ পাক যাকেই জিজ্ঞাসা করবে বুঝতে হবে তার খবর হয়ে গেল। আর যাকে বিনা জিজ্ঞাসা করে যাও তুমি ডান দিকে যাও, আমি যেন সেই কাতারে হতে পারি, এটাই আমার এক উদ্দেশ্য। আর জাগতিক উদ্দেশ্যটা হলো আমরা কি দেশটাকে রেখে যাচ্ছি আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য। আপনারা বলেন, আজ থেকে 300 বছর আগে এই দেশে কারা আসে নাই? ইংরেজরা আসছে, ফরাসিরা আসছে, ওলন্দাজরা আসছে, পর্তুগিজরা আসছে, আইসায় মারামারি করছে এই দেশে থাকার জন্য। ইংরেজরা জয়লাভ করছে, ওরা পরাজিত হয়েছে, আমরা হারাই দিছে। 1757 সালে আসছিল, দেশ আমাদের কাছ থেকে নিয়ে গেছে। তো এখন আমরা মালয়েশিয়া যাই, দুবাই যাই, ইউরোপে যাই, তো কোন দেশের মানুষ কোন দেশে যায় রে ভাই? যে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সমৃদ্ধ, সেই দেশেই তো মানুষ আর দেশ থেকে যায় নাকি? তো আজকে আমরা যেখানে যেখানে যাচ্ছি, আজকে যাদেরকে মিসকিন বলে পরিচয় দিচ্ছে, আমাদেরকে পরিচিত করতেছে, এই দেশেই তো আজ থেকে 300 বছর আগে আসতো এরা। আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদের যেটা ভালো দেই সেটা হলো তোমাদের আমার দয়া, আর তোমাদের জন্য যেগুলো দুর্যোগ নেমে আসে সেগুলো তোমাদের 2 হাতের কামাই। তো আমাদের পূর্বপুরুষেরা এমন কাজ করছে যে 300 বছরে আমরা 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 আজকে মিসকিনে পরিণত হতে, আমরা আজকে যাওয়ার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য যাই। এবং আপনারা যারা বিদেশে গেছেন জানেন কী যে কষ্ট করে আমাদের ছেলেগুলো বা লোকগুলো বিদেশে। 1 থেকে 2% লোক হয়তো কোনো মর্যাদাপূর্ণ কাজ করে, বাকি 98% লোক যে কাজ করে ওরা আমাদের দেখে দূরে সরে যায়, পরিচয় দিতে চায় না, বা আমাদের দেখলে হিন্দি কথা বলে বা উর্দু কথা বলে, যাতে আমরা মনে করতে পারি যে ওরা ইন্ডিয়ান বা পাকিস্তানি, বাংলাদেশি না। এত লজ্জা পাই আমাদের দেখে। শুধুমাত্র আমরা যাদেরকে প্রোভাইড করতে পারি নাই, আমাদের 2 হাতের কামাইয়ের কারণে আজকে তারা দেশে না খেয়ে তাদেরকে বিদেশে এরকম হয়েছে। বিদেশে যাবে, অবশ্যই যাবে, সেই যাওয়ার মতো মর্যাদা নিয়ে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতিকে আমরা সৃষ্টি করেছি। আমি এমপি হব, আমি সভাপতি হব, আমি অমুক হব, তমুক হব, হওয়ারে বাবা, হওয়ার পরে কি? হওয়ার পরে কিছুই না। আমি হওয়ার পরে আমি পরিচয় দেবো, আমি অমুক করবো, তমুক করবো, ইত্যাদি ইত্যাদি। ওই জিনিস আমরা করতে চাই না। ওই সায়েন্স, ইসলাম ধর্ম একটাও নিষ্কৃতি পাবে না। সবাই যাবে, হয়তো সময় হবে, শুধু আপনারা, আমি যে কালকে বোধহয় এই আজাদ আমরা কালকে 5 লাইন মনিটর করেছে। হাসিনার ঘরে ছিল, তাই আমি বলতে চাই, মুনাফিক ইসলাম ধর্মে কথা দিয়ে যারা কথা রাখে না তাদেরকে কি বলে? মুনাফিকের স্থান ইসলামে নেই। হাসিনা ছিল মুনাফিক, কথা দিতেন। উনি বলেছিলেন অনেক আগে, 2008 সালে বলেছিলেন 10 টাকা সার চাউল দেবেন, বিনামূল্য সার দিবেন, ভালো ঘরে চাকরি দিবেন, একটা কথাও বাস্তবায়ন করেন নাই। অতএব মুনাফিক। ছিলাম যে এই হাসিনার পতন ইনশাআল্লাহ অবশ্যই হবে, আল্লাহ থেকেই হবে। আল্লাহর ওহী দিয়েছিলেন যে ওহী ছাত্র জনতা, তাই সেই ছাত্র জনতার মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্ট শক্তিশালী অবৈধ ভোটবিহীন সরকারকে বিদায় করতে পেরেছি। আজ এই ঐতিহ্যবাহী উল্লাপাড়া উপজেলা সুধী সমাবেশের মধ্যমণি আমাদের আস্থাভাজন এবং তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সাবেক ডিআইজি খান হাসান সাহেব বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে। ক্লিয়ার মেসেজ, ক্লিয়ার মেসেজের মাধ্যমে আমাদের রাষ্ট্র পৃথিবীতে আর কোনো